রাহাতের মুখে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে উঠল। সে হালকা হেসে প্রায় তাচ্ছিল্যের সুরেই বলে উঠল, হে ইয়ার, তুই আসলে পুরুষ তো? আরে ভাই, বুঝিস না কেন? ছোট বাচ্চা মানেই সুখ। আর কথাটা শেষ হওয়ার আগে অয়নের জোরালো লাথি গিয়ে পড়ল রাহাতের বুকে। সে ছিটকে পড়ে গেল মেঝেতে, হাত পা বাঁধা অবস্থায় কুকড়িয়ে গেলেও অদ্ভুতভাবে তার ঠোঁটের কোণে সেই হাসিটা এখনও লেগে আছে। এই হাসিটাই যেন অয়নের ভেতরের আগুনে আরও তেল ঢেলে দিল। অয়নের চোখ লাল হয়ে উঠল। সে কিছু না বলেই শুধু চোখের ইশারায় পাশে থাকা একজনকে নির্দেশ দিল। লোকটা দ্রুত এগিয়ে এসে রাহাতের হাত পায়ের বাঁধন খুলে দিল। এরপর আরেকজন অয়নের হাতে একটা শক্ত লাঠি তুলে দিল। অয়ন লাঠিটা শক্ত করে চেপে ধরল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। মুহূর্তের মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ল রাহাতের উপর। একটার পর একটা আঘাত করতে লাগলো। নিয়ন্ত্রিত নয়, হিসেবই নয়, বরং জমে থাকা ক্ষোভ একসাথে বেরিয়ে আসছে। রাহাত প্রথমে শক্ত থাকার চেষ্টা করলেও ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। সে দুই হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রতিটা আঘাতে তার শরীরে কেঁপে উঠছে। ঘরের ভেতর তার চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক তখনই অয়ন হুঙ্কার তুলে উঠল, জলজের বাচ্চা, তোর কাছে ছোট বাচ্চারা শোক লাগে? ওরা ফুলের মতো নিষ্পাপ, আর তুই তাদের কষ্ট দিয়ে আনন্দ পাস। তোর জন্য আমি আমার মেয়েগুলোকে হারিয়েছি। ওরা নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবী থেকে চলে গেছে, আর তুই বলে সুখ? এই কথাগুলো যেন পুরো ঘরটাকে নিস্তব্ধ করে দিল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল, কিন্তু অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভিতরে রাগ তখন পুরোপুরি বেরিয়ে এসেছে। সে আবারও ঝাঁপিয়ে পড়ল রাহাতের দিকে। এরপর তার আঘাতে ছিল প্রতিশোধ, হারানোর বেদনা আর এক অসহ্য ক্ষত। রাহাতের চিৎকার আরও তীব্র হয়ে উঠল। এই দৃশ্য দেখে মিনিস্টার আর নিজেকে সামলাতে পারল না। তার চোখে ভয়, মুখে অসহায়তা। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, অয়ন, প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও ভুল করেছে, অনেক বড় ভুল করেছে, কিন্তু ওকে আর মেরো না প্লিজ। ও মরে যাবে। অয়নের ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে নিজেকে সামনে নিয়ে মিনিস্টারের সামনে গিয়ে বসে পড়ল। চোখ দুটো সরু করে, ভ্রু কুঁচকে রাখা। সে সোজাসাপটা প্রশ্ন করে, শিশুদের দিয়ে নিজের চাহিদা মিটিয়ে তারপর তাদের অন্য দেশে পাচার করাকে আপনি ভুল বলছেন? তার কণ্ঠে এমন এক ঠান্ডা বিদ্রুপ ছিল যা শোনার মতো শক্তি খুব কম মানুষেরই থাকে। মিনিস্টার কিছু বলার আগেই একটি গুলির শব্দে পুরো ঘর কেঁপে উঠল। মিনিস্টার ব্যথায় কুঁকড়ে উঠল। তার মুখ বিকৃত হয়ে গেল যন্ত্রণায়। অয়ন পাগলের মতো হেসে উঠল, কুত্তার বাচ্চা, তুই বলছিস তোর ছেলে ভুল করেছে? তুই আর তোর ছেলে ভুল নয়, জঘন্য পাপ করেছিস। তোদের মতো পশুদের জন্য কোনো বাচ্চাই নিরাপদ নয়। শুধুমাত্র তোদের জন্য আমি আমার তিনটা মেয়েকে হারিয়েছি। অয়নের কণ্ঠ ভেঙে আসছে। সে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, যাদের এতদিন এই হাত দিয়ে বুকে আগলে বড় করেছে, আবার এই হাত দিয়ে তাদের লাশ কাঁধে তুলেছে। আমার যে মেয়েটা এতদিন শক্ত ছিল, সে নিজের কাছে নিজে হেরে গেল। দুদিন আগে নিজে সব শেষ করে দিল। আমি তাকে বাঁচাতে পারিনি, আমি বাবা হয়ে ওদের রক্ষা করতে পারিনি। অয়ন চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস টেনে নিল। তারপর রক্তিম দৃষ্টিতে তাকিয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করে, কতদিন ধরে তোদের খুঁজে বেড়াচ্ছে জানিস? কিন্তু তোরা কাপুরুষের মতো পালিয়েছিলি। আজ এতদিন পর তোদের খুঁজে বের করেছে। এখন তোদের বাপের শাস্তি দেব আমি। আর তোদের বাপের শাস্তি একটাই, সেটা মৃত্যু। এমনভাবে শাস্তি দেব যাতে ভবিষ্যতে কোনো নিকৃষ্ট মানুষের কাজ করার আগে 1000 বার ভাবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রাহাত ও তার বাবা ভয় গুটিয়ে গেল। অয়ন আবার ঝুঁকে মিনিস্টারের চোখের দিকে তাকালো। তোদেরকে খুঁজে বের করতে তোর মেয়েটা একটা ধন্যবাদ তো দিতেই হবে। মেয়েটা যেমন অনেক হেল্প করেছে, হোক ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে। মিনিস্টার আর রাহাত একসাথে চমকে উঠল। রাহাত কাপা গলায় বলল, আমার বোন মানে? তুই কি বলতে চাচ্ছিস? অয়ন হালকা হেসে মাথা নাড়ালো। তোদের অনেক খুঁজেছে কিন্তু পাইনি। লোকজন ঠিকই বলতো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। আমিও সেটাই করেছি। তোর বোন আমাকে ভালোবাসতো, কিন্তু সে জানতো না এই অয়নের জীবনে আগে থেকে একজন আছে যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে। তোদের লুকিয়ে থাকা গর্ত থেকে বের করার জন্য আমি তোর বোনকে ব্যবহার করেছি। নিজের প্রেমের জালে আটকে তোকে টেনে বের করেছে। মিনিস্টার আর রাহাত দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অয়নের দিকে। তাদের চোখে এখন শুধু ভয় নয়, অবিশ্বাসও মিশে আছে। অয়ন ধীরে ধীরে পিছন ফিরিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ ঠান্ডা। এদের জন্য স্পেশাল পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে।
পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো মাথা নেড়ে সম্মতি জানালো। অয়ন একবার ঘড়ির দিকে তাকালো। ভোর হতে আর বেশি দেরি নেই, সময় দ্রুত ফুরিয়ে আসছে। অয়ন ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। তাদের দিকে তাকিয়ে ঠোঁটে এক বিকৃত হাসি ঝুলিয়ে বলে উঠল, ওপরে গিয়ে সুখ খুঁজিস চারুজের বাচ্চারা। এই বলেই একের পর এক তাদের দুজনের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত হানে। গড় গড় করে তাদের বুক ছিঁড়ে রক্ত ঝরছে। তাদের চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। তবে অয়নের ঠোঁটে প্রশান্তির হাসি। তাদের শরীর ক্ষতবিক্ষত করে ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হলো। ছটফট করতে করতে তারা একসময় নিস্তেজ হয়ে পড়ল। হঠাৎ কারো চিৎকারের শব্দে দরজার দিকে তাকালো অয়ন। মুহূর্তেই তার বুক ধরফর করে উঠল। দরজার কাছে আহি দাঁড়িয়েছিল, তার চোখে বিস্ফোরিত, মুখ ফ্যাকাশে। আর পরের মুহূর্তে সেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। পাখি, অয়নের বুক কেঁপে উঠল। তার মুখের সেই কঠিন ভাব মুহূর্তেই ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে আহিকে কাছে বসে পড়ল, তাকে কোলে তুলে নিল। তার মাথাটা নিজের বুকে আগলে ধরে কাপা গলায় ডাকতে লাগলো, পাখি, এই পাখি, কি হয়েছে তোর? চোখ খোল প্লিজ। তুই এখানে কিভাবে আসলি? আর কেন? এই বউ, কথা বল না। কোনো সাড়া নেই। আহি সম্পূর্ণ নিস্তব্ধ। অয়ন তার গাল চাপড়ে নাম ধরিয়ে ডেকে যেতে লাগলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তার হাত পা অস্বাভাবিক ঠান্ডা হয়ে আছে। অয়নের বুকের ভেতর হঠাৎ এক অজানা ভয় চেপে বসলো। সে যেটা নিয়ে ভয় পেয়েছে আজ সেটাই হলো। আর এক মুহূর্ত দেরি করল না সে। আহিকে কোলে তুলে নিল বরং এবং দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। পা চলছেই না, তবুও এগিয়ে যাচ্ছে। অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে আহি। তার চারপাশে দাঁড়িয়ে আছে বাসার প্রায় সবাই। অয়ন বিছানার এক পাশে আহির মাথার কাছে বসে আছে। তার চোখে অস্থিরতা, বুকের ভেতর যেন এক অজানা ভয় গেঁথে বসেছে। সে বারবার আহির দিকে তাকাচ্ছে, মনে মনে শুধু একটাই কথাই ঘুরছে, জ্ঞান ফেরার পর কি হবে। সে খুব ভালো করেই জানে কিছুই আগের মতো থাকবে না। যে মেয়েটা সামান্য রক্ত দেখলেই ভয় পেয়ে যায়, আজ সে নিজের চোখে দেখেছে অয়ন নিজে হাতে মানুষ খুন করেছে। এই সত্য মেনে নেওয়া আহির পক্ষে অসম্ভব। এটা ভাবাও কঠিন। আহি ধীরে ধীরে নড়েচড়ে উঠল, তার চোখ কাঁপল। তারপর ধীরে ধীরে চোখ খুলল, একটু ঝাপসা দৃষ্টি। আর ঠিক তখনই তার চোখে পড়ল অয়ন। মুহূর্তের মধ্যে চিৎকার করে উঠল সে। সবাই চমকে উঠল। আহি এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে নিজের মায়ের কাছে আশ্রয় নিল। তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আম্মা, এই লোকটা এখানে কেন? এই লোকটা একটুও ভালো না আম্মা। এ অনেক খারাপ, অনেক খারাপ। রুমের সবাই হঠাৎ তার ব্যবহারে স্তব্ধ। অয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখে বিশ্বাসই হচ্ছে না। এই সেই আহি যে তাকে অয়ন ভাই বলে পাগল করে দিত, আজ সে তাকে এই লোক বলে ডাকছে। এই পরিবর্তনটা সে সহ্য করতে পারছে না। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, 2 পা এগিয়ে গেল আহির দিকে। কিন্তু আহি আরও জোরে চিৎকার করে উঠল, তার শরীর কাঁপছে। আম্মা, এই লোককে আমার কাছে আসতে মানা করো। এই লোকটা একজন পশু। ডক্টর হয়ে মানুষ বাঁচানোর বদলে মানুষ মেরে ফেলেছে সে। রুমের ভেতর সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। অয়ন কাপা গলায় বলল, দইল, কি বলছিস এসব? আমি তো রয়ন ভাই, আমি কাউকে মারিনি। কিন্তু আহি এবার মাথা নাড়তে নাড়তে কেঁদে উঠল। আপনি মিথ্যে বলছেন। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আপনি ওদের মেরে ফেলেছেন। আপনি আপনি আমার অয়ন ভাই হতেই পারেন না। আমার অয়ন ভাই কখনোই কাউকে মারতে পারে না। এই কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল অয়নের বুকে। সে স্থির হয়ে গেল। ঠিক তখনই আদিল এগিয়ে এলো। মুহূর্তেই আহি মায়ের কাছ থেকে সরে এসে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরল। বা- ভাইয়া, জানো এই লোকটা সত্যি সত্যি দুজনকে মেরে ফেলেছে। ওদের পেটে ছুরি চালিয়েছে, আমি দেখেছি। জানো এই লোকটা কাকে খুন করেছে? যাকে খুন করেছে সে হলো। আদিল দ্রুত তাকে থামিয়ে দিল। সে কিছু বুঝতে পারছে না কী এমন ঘটেছে যার জন্য আহি এমন রুড বিহেভ করছে। আদিল ধীরে ধীরে আহির মাথায় হাত বুলিয়ে দিল। বোন, তুই একটু শান্ত হ। আহি এখনও কাঁপছে, শ্বাস ঠিকমতো নিতে পারছে না। আদিল আবার বলল, বোন, তুই এই লোক কেন বলছিস? অয়ন কাউকে খুন করেনি, তোর কোথাও ভুল হচ্ছে। এই সকাল সকাল পাগলামি করছিস কেন? হয়তো বাজে কোনো স্বপ্ন দেখেছিস, তাই এমন আচরণ করছিস। আহি সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো, তার চোখে অশ্রুতেই টলমল করছে। না ভাইয়া, তুমি আমার বিশ্বাস করো, আমি একটু মিথ্যে বলছি না। এই লোকটা কিভাবে আমার অয়ন ভাই হয় জানো ভাইয়া? আমার অয়ন ভাই শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু এই লোকটা আরেকটা বিয়ে করেছে, আর সেই ঘরে তার মেয়েও আছে। অয়ন হঠাৎ স্থির হয়ে গেল, তার চোখে এক ঝলক আতঙ্ক খেলে গেল। আহি থামল না।
আমি কাল রাতে লুকিয়ে লুকিয়ে শুনেছি এই লোকটা বলেছিল তার মেয়ে আছে, তাহলে তুমিই বলো। অয়ন হঠাৎ স্থির হয়ে গেল। তার চোখে এক ঝলক আতঙ্ক খেলে গেল। আহি থামল না। আমি কাল রাতে লুকিয়ে লুকিয়ে শুনেছি এই লোকটা বলেছিল তার মেয়ে আছে, তাহলে তুমিই বলো ভাইয়া, এই লোকটা কিভাবে আমার অয়ন ভাই হয়? আদিল এক নজরে সব কিছু বুঝে গেল। আহি ঠিক কী শুনেছে। সে ধীরে আয়নের দিকে তাকালো। অয়ন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফাঁকা। না, সে সত্যিটা বলতে পারছে, আর না আহির কাছে গিয়ে তাকে শান্ত করতে পারছে। বরং যতবার সে এগিয়ে যাচ্ছে ততবারই আহি আতঙ্কে চিৎকার করে উঠছে। আদিল আবার আহির মাথায় হাত বুলিয়ে দিল। বনু, প্লিজ কান্না বন্ধ কর। এমন কিছু হয়নি। অয়নের জীবনে তুই ছাড়া আর কেউ নেই। তাহলে মেয়ে আসবে কোথা থেকে? অয়ন যাদের মেয়ে বলছে তারা আসলে... আহি হঠাৎ চিৎকার করে উঠল। সে এক ঝটকায় আদিলের কাছ থেকে সরে গেল। চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। ভাইয়া, তুমিও এই লোকটার হয়ে কথা বলছো? তাহলে তুমি জানতেই এই লোকটা কাউকে খুন করবে? তোমরা কেউ ভালো না, সবাই খুনি। এই বলে সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু ছুটে গেল মন, মাহি আর তাদের মায়েরা। রুমের ভেতরে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চোখে অচেনা ঝড়। মহিবুল শেখ রক্তিম চোখে তাকিয়ে রইলেন তার দিকে। ধীরে ধীরে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন, আহিমা, কি বলছে এসব? তুমি কাদের খুন করেছো? অয়ন চুপ। এই নীরবতাটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। জাহিদ শেখ এবার রাগ সামলে উঠতে পারলেন না। কথা বলছো না কেন? তুমি কাদের খুন করেছো? আমার বৌমা কখনো মিথ্যা বলে না। তুমি নিশ্চয়ই কিছু করেছো, নয়তো ও এভাবে ভয় পাবে কেন? অয়ন মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। এই নীরবতা পরিস্থিতিকে আরও অস্বাভাবিক করে তুলল। ঠিক তখনই আদিল এগিয়ে এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে গেল। বাবাই কি বলছেন এসব? বনুর মতো আপনাদেরও মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও না হয় কিছু দেখে আবল তাবল বলছে, কিন্তু আপনার সুস্থ থেকেও এসব বলছেন? সে অয়নের দিকে তাকালো। এমনি অয়ন বনুকে নিয়ে আপসেট, তার উপর আপনারা আবার শুরু করলেন। আদিলের কথায় পরিস্থিতি কিছুটা থামলো, কিন্তু জাহিদ শেখ এত সহজে থামার মানুষটা। তিনি ভ্রু কুঁচকে আবার বললেন, ঠিক আছে, আমার বৌমা ভুল বলছে ধরে নিলাম, কিন্তু অয়ন এত করে কোথায় গিয়েছিল? আর অবচেতন অবস্থায় ওকে কোথায় বা পেলো? এই প্রশ্নের উত্তর আছে তোমার কাছে? অয়ন আবারও চুপ, একইভাবেই দাঁড়িয়ে রইল। আদিল একটু বিচলিত হলো না, বরং শান্ত কণ্ঠে বলল, বাবাই আপনিও পাগল হয়ে গেছেন। বনু তো পায় অয়নের সাথে বের হয়, হয়তো আর কিছু দেখেছে, ভয় পেয়েছে। তারপর অয়নের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক বলছি তো? অয়ন শুকনো ঢোক গেলে নিচু স্বরে শুধু বলল, হুম। ব্যাস। এই এইটুকু শব্দ বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আদিল তার পিছু নিল। অয়ন দ্রুত পা ফেলতে ফেলতে ছাদে উঠে গেল। ছাদে পৌঁছাতেই হঠাৎ দেয়ালে জোরে খুশি মারল। তার হাত লাল হয়ে উঠেছে, ত্বক ফেটে যাচ্ছে, কিন্তু সে থামছে না। যেন নিজের ভেতরে যন্ত্রণা, রাগ, অসহায়তা সব কিছু এই দেয়ালে আঘাত করে বের করে দিতে চাইছে। সে আবার খুশি মারতে যাবে, ঠিক তখনই আদিল দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরে ফেলল। স্টপ ভাই, এসব কি করছিস তুই? তো কি করবো আমি? দোয়েল পাখি আমার সাথে কথা বলছে না, আমাকে দেখলে চিৎকার করে ওঠে। ও বুঝে না ওকে ছাড়া আমার একটু ভালো লাগে না। আমি বুঝতে পারছি, কিন্তু বনু ওখানে গেল কি করে? তোকে আরও সাবধানে যাওয়া উচিত ছিল। আর তুই যখন যাচ্ছিস আমাকে নিয়ে গেলি না কেন? অসহায় চোখে তার দিকে তাকালো, তার কণ্ঠ ভারী। আমি কিভাবে জানবো পাখি আমার পেছনে নেবে? আমি ওকে ঘুমিয়ে রেখে গেছি, কিন্তু বিলকোনো দিয়ে নেমে আমার আগেই গাড়ির ভিতর লুকিয়ে পড়েছিল, আর সেটা আমি সিসিটিভি ফুটেজে দেখলাম। হোয়াট? বনু ব্যালকনি দিয়ে নামলো কি করে? আদিল হতবম্বল হয়ে বলল। অয়ন নিচু গলায় বলল, শাড়ি বেঁধে। আমি ভেবেছিলাম আজকে সব বলে দেব, কিন্তু তোর বোনের সে ধৈর্য হয়নি। বলতো আদিল, আমি এখন দোয়েল পাখিকে ছাড়া কিভাবে থাকবো? ও তো আমার ছায়া সহ্য করতে পারছে না। আমি ওকে কিভাবে বলবো সব? তোকে আমি আগেই বলেছিলাম এসব করার দরকার নেই। অয়ন হঠাৎ মাথা তুলে তাকালো, চোখে তীব্র আগুন জ্বলে ওঠে। দরকার নেই মানে? ওরা আমার মেয়েদের শেষ করে দিয়েছে, আর আমি চুপ করে থাকবো? তুই কিভাবে এটা ভাবলি? আমি সব বুঝতে পারছি, কিন্তু বনুকে না জানিয়ে এমন করা ঠিক হয়নি। আমি তোকে থামতে বলেছিলাম, কিন্তু তুই শুনলি না। এখন কি হতে পারে বুঝতে পারছিস?
বনু তো আমাকেও ভুল বুঝছে, আমাকেও কাছে আসতে দিচ্ছে না, তাহলে ওকে সব বোঝাবো কি করে? অয়ন 2 হাত মাথায় দিয়ে বসে পড়ল। আই ডোন্ট নো, কিন্তু আমার পাখিকে সব বলতেই হবে। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। অন্যদিকে আহি সাজ্জাদের বাহু জড়িয়ে ধরে আছে, যেন এটাই তার শেষ নিরাপদ জায়গা। তার চোখ লাল, মুখ ফ্যাকাশে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে অয়ন আর আদিল, কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারছে না। মন, মাহি, এমনকি তাদের মায়েরাও কেউ তাকে শান্ত করতে পারছে না। হঠাৎ টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। রুমে সবাই একসাথেই তাকালো। সংবাদ পাঠকের কণ্ঠ ভেসে আসছে। আজ ভোরে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করে তাদের বাড়ির সামনে ফেলে রাখা হয়েছে। আহি মুহূর্তে কেঁপে উঠল, তার শ্বাস দ্রুত হয়ে গেল। সে হঠাৎ চিৎকার করে উঠল। সাজ্জাদ ভাইয়া, এদেরকেই অয়ন ভাই নিজে খুন করেছে। মুহূর্তে সবাই থমকে গেল। সাজ্জাদ তাকে শক্ত করে ধরে বলল, বোন শান্ত হও, প্লিজ পাগলামো করিস না। ভাইয়া কেন মারবে এদের? তোর কোথাও ভুল হচ্ছে। আহি মাথা নাড়তে লাগলো, চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। না না, আমার একটুও ভুল হচ্ছে না। আমি নিজের চোখে দেখেছি অয়ন ভাই তাদের বুকে ছুরি চালিয়েছে, আবার তাদের ফুটন্ত পানিতে ফেলে দিয়েছিল। তবুও তোমরা কেউ আমায় বিশ্বাস করছো না কেন? দরজার আড়লেই দাঁড়িয়েছিল অয়ন। তারা ছায়া চোখে পড়তেই আহি হঠাৎ কেঁপে উঠল। মুহূর্তে এসে আরও গুটিয়ে গেল। সাজ্জাদের টি শার্ট শক্ত করেই খামচে ধরল। তার শ্বাস ভারী হয়ে উঠছে। অয়ন ধীরে ধীরে রুমে ঢুকে পড়ল। তার পেছনেই আদিল। অয়ন 1 পা 2 পা এগিয়ে এলো আহির দিকে, কিন্তু আহি সাথে সাথে সাজ্জাদের পেছনে লুকিয়ে পড়ল। তার কণ্ঠ কাঁপছে। ভাইয়া, ওই লোকটাকে থামতে বলো। ওই লোকটা আমায় মেরে ফেলবে। প্লিজ থামতে বলো না। এই কথাগুলো যেন সরাসরি আঘাত করলো অয়নের বুকে। তার চোখে এক ঝলক ব্যথা ফুটে উঠল। সে কষ্ট চেপে রেখে বলল, দোয়েল পাখি, এমন করছিস কেন? আমি তোর অয়ন ভাই, প্লিজ একবার আমার কথাটা শোন। আহি মাথা নাড়িয়ে উঠল। না, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি আমার কাছে আসবেন না, মানে আসবেন না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পাখি, একটু তো আমাকে বলার সুযোগ দে। আমার লাইফে তুই ছাড়া আর কেউ নেই, ট্রাস্ট মি। আর তোকে আমি ভালোবাসি, তাহলে মারবো কেন? আহি কাঁদতে কাঁদতেই মাথা নাড়ালো। না, আপনি মিথ্যে বলছেন। আপনি আমায় একটুও ভালোবাসেন না, নয়তো এমন জঘন্য কাজ করতেন না। আর আপনি এর আগে কাউকে খুন করেছেন। আমি আপনার রক্তমাখা শার্ট দেখেছি, আর এখন আমাকেও মারতে এসেছেন আপনি। এই কথাটি শোনার পর অয়ন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলল। সে যেন নিস্তব্ধ হয়ে গেল। সে আর কিছু বলল না, এক মুহূর্তও দাঁড়ালো না। বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই সে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠাস করেই দরজা বন্ধ করে দিল। প্রায় 1 ঘন্টা পর দরজা খুলল। কোমরে তোয়ালে জড়ানো অয়ন ধীরে বাইরে এলো। চোখ দুটো লাল। বিছানার উপর বসে আছে সাজ্জাদ। অয়ন তাকে দেখেই এগিয়ে গেল। সাজ্জাদ উঠে দাঁড়ালো। ভাই, অয়ন টি শার্ট পরতে পরতে বলল। বল। সাজ্জাদ সরাসরি প্রশ্ন করল। আহি যা বলছে সব সত্যি? অয়ন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ অন্য প্রশ্ন করল। পাখিকে খাই দিয়েছিস? আমি অন্য কিছু জিজ্ঞেস করেছি। এক গ্লাস পানি দে তো। সাজ্জাদ বিরক্ত হলেও পানি এনে দিল। অয়ন পুরো গ্লাসটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। সাজ্জাদ আবার বলল, ভাই কথা এড়িয়ে যাচ্ছ কেন? সত্যি করে বলো, তুমি কি ওদের খুন করেছো? অয়ন ভ্রু কুচকিয়ে তাকালো। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। কৈফত যাচ্ছিস? সাজ্জাদ মাথা নাড়ালো। না, জাস্ট জানতে চাইছি। আহি কখনো মিথ্যা বলে না, এটা তুমি জানো। ও যদি সত্যি সত্যি কিছু না দেখতো তাহলে এভাবে ভয় পেত না। অয়ন একদম শান্ত স্বরে বলল, হ্যাঁ, খুন করেছে। দুজন নয়, অনেকজন। তার কণ্ঠে কোনো কাঁপও নেই, কোনো অপরাধ বোধ নেই। যেন এটা কোনো অপরাধ না, বরং একটা সাধারণ, যেটা সে নির্দ্বিধায় স্বীকার করছে। তাতে সাজ্জাদ স্তব্ধ হয়ে গেল। তার গলা শুকিয়ে আসছে। নিচু স্বরে আবার জিজ্ঞেস করলো, কেন এমন জঘন্য কাজ করলে ভাই? পুলিশ যদি সব জেনে যায় তখন আমাদের ফ্যামিলির সম্মান কোথায় যাবে ভেবেছো? আমি কোনো জঘন্য কাজ করিনি, বরং ভালো কাজ করেছি। সমাজ থেকে দুটো পশুকে সরিয়েছি। আর পুলিশ? আমি কাউকে খুন করেছি এর কোনো এভিডেন্স আছে কারো কাছে? সাজ্জাদ চুপ করে রইল। সে বুঝে গেল এই মানুষটা এখন অন্য জায়গায় দাঁড়িয়ে আছে। তার কাছে এটা অপরাধ না, এটা প্রতিশোধ, এটা ন্যায় বিচার। তারপর অয়ন আবার আগের মতোই স্বাভাবিক গলায় বলল, পাখি, পাখি কি করছে? সাজ্জাদ কিছুটা থমকে গিয়ে বলল, ঘুম পাড়িয়ে দিয়েছি, খাবার খেয়েছে? অল্প খাইয়ে দিয়েছি। অয়ন মাথা নাড়ালো। তারপর নির্লিপ্ত স্বরে বলল,
এবার তুই নিজের রুমে যা, আমার একটু প্রাইভেসি লাগবে। সাজ্জাদের মনে হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু একটা প্রশ্নেরও শব্দ মুখে আনতে পারল না, কারণ অয়নের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস তার নেই। সে ধীরে ধীরে পিছনে সরে গেল, নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। রুমে একা রইল অয়ন। পুরো 2 দিন কেটে গেছে। এই 2 দিনে অয়ন একবারও আহির ছায়া পর্যন্ত স্পর্শ করতে পারেনি, বরং উল্টো আহি তাকে দেখলেই দৌড়ে পালিয়েছে, যেন অয়ন কোনো পরিচিত মানুষ নয়, অচেনা ভয়ঙ্কর কেউ। নিজের রুমে বসে আছে অয়ন, 2 হাত দিয়ে মাথা চেপে ধরে, চোখ লাল, ভেতরের অস্থিরতা তার চেয়েও ভয়ঙ্কর। সে কিছুই বুঝতে পারছে না কি করবে, কিভাবে সব ঠিক করবে। এখন দুপুরের সময়, পুরো বাসা নিস্তব্ধ, সবাই খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগটাই নিল অয়ন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পাটি পেটিপে এগিয়ে গেল আহির রুমের দিকে। রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ালো, দরজা ভেতর থেকে লক। অয়নের ভ্রু কুঁচকে গেল, এক ধরনের বিরক্ত ভিড় করলো তার ভেতরে। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর কিছু না বলে ফিরে গেল নিজের রুমে। কিন্তু আছি থামার পাত্র নয়, নিজের বেলকনিতে গিয়ে দাঁড়ালো, একটা লম্বা শ্বাস নিল, তারপর ঝুঁকে নিয়ে পাশের বেলকনিতে উঠে পড়ল। শেষমেশ পৌঁছে গেল আহির বেলকনিতে। রুমের ভিতরে ঢুকে দেখলো আহির নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, শান্ত ও নির্ভার, যেন এই পৃথিবীর কোনো ভয় তাকে ছুঁতে পারেনি। অয়ন ধীরে ধীরে এগিয়ে গেল, আহির বুকে জড়িয়ে ধরা বালিশটা আলতো করে সরিয়ে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে নিজেকে গুটিয়ে দিল আহির পাশে, তার গলায় মুখ গুছিয়ে শুয়ে পড়ল। 2 দিন, মাত্র 2 দিন, কিন্তু অয়নের কাছে সেটা যেন 2 যুগ। এই মানুষটা, এই স্পর্শটা, এই কাছাকাছি থাকা, এইটাই তার বাঁচার কারণ। হঠাৎ ঘুমের ভেতরেই আহি অদ্ভুত একটা অনুভূতি পেল, গলার কাছে উষ্ণ ভারী কারো কোনো উপস্থিতি। শরীরটা নড়তে চাইল, কিন্তু পারল না। মনে হলো যেন তার ভেতর, তার ওপর ভারী কিছু চাপা পড়ে আছে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে চোখ খুলল সে। চোখ মেলে দেখল অয়ন। মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল, ভয় আতঙ্কে শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। সে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই অয়ন বিদ্যুৎ গতিতে তার মুখ চেপে ধরল। আহির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে স্পষ্ট ভয়। সে ভাবছে এবার এই মানুষটা তাকেও মেরে ফেলবে। তার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত কাঁপছে, চোখে জমে উঠেছে অশ্রু, কিন্তু আওয়াজ যেন বের হচ্ছে না। অয়ন কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, বাকি প্লিজ আমার কথাটা শোন, আমি তোকে মারতে আসিনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আহি ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ চেপে ধরা, বুক থরফর করছে, গলা দিয়ে শুধু অস্পষ্ট শব্দ বের হচ্ছে। চোখ দুটো ভয়ে বড় হয়ে গেছে, সেখানে একটাই আতঙ্ক, এটা মানুষটা তাকে, এই মানুষটা তাকে মেরে ফেলবে। হঠাৎ অয়ন তার মুখ থেকে হাত সরিয়ে নিল, তারপর মুহূর্তেই সেই টুকরে কেঁদে উঠল। আহি থমকে গেল, সব কিছু যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। এই মানুষটা যাকে সে একটু আগেও ভয় পাচ্ছিল, সে এখন ভেঙে পড়েছে। আহির ভয় কিছুটা কমলো, কিন্তু পুরোটা না। চোখের কোণে অশ্রু চিকচিক করছে এখনও। ধীরে, খুব ধীরে সে বলল, অয়ন ভাই। কোনো উত্তর নেই। অয়ন মাথা নিচু করে কাঁদতেই থাকলো। আহির বুকটা হালকা মোচড় দিয়ে উঠল। সে হাত বাড়িয়ে অয়নের মাথা তুলতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ অয়ন নিজেই তাকে আধা শোয়া অবস্থায় বসিয়ে দিল, তার সামনে বসে পড়ল। অয়নের 2 হাত নিজের হাতের ভাঁজে আটকে নিল, মাথা নিচু, কণ্ঠ ভাঙ্গা। বাকি প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি তোকে ছেড়ে একটু ভালো নেই। আমি জানি তোকে সব আগে বলা উচিত ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। সে ধীরে মাথা তুলল, চোখে অপরাধবোধ আর আগুন মিশে আছে। আমি ওদের মারতে চাইনি, কিন্তু ওরা খুব জঘন্য কাজ করেছে। ট্রাস্ট মি পাখি, আমার লাইফে তুই ব্যতীত কেউ নেই। আমি যাদের মেয়ে বলি তারা অনাথ। এই পৃথিবীতে আমি ছাড়া ওদের কেউ নেই। আহি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অয়ন কথাগুলো বলার সময় তার কণ্ঠ বারবার কেঁপে উঠছিল, তার কণ্ঠস্বর আবারও ভারী হয়ে উঠল। ওদের আমি রাস্তায় থেকে তুলে এনে অনাথ আশ্রমে রেখেছি। ওরা আমাকে বাবাই বলে, ওরা আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওদের বাবাই ওদের রক্ষা করতে পারেনি। শেষ কথাটাই তার গলা কেঁপে উঠল, চোখ ভিজে গেল তার। জানিস ওই পশুগুলো কি করেছে? স্কুলে যাওয়ার সময় আমার 4টা মেয়েকে তুলে নিয়ে যায় অন্য দেশে পাচার করার জন্য। আমি পাগলের মতো খুঁজেছি, তারপর জানতে পারি রাহাত এই জানাটা ওদের কিডন্যাপ করেছে। ও শুধু কিডন্যাপই করেনি, ও আমার ছোট্ট ছোট্ট মেয়েগুলোর সাথে। তার গলা আটকে গেল, কথা শেষ করতে পারল না। আহির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো।
অয়ন আবার বলতে শুরু করলো। ওরা খুব ছোট ছিল পাখি, এতটা টর্চার সহ্য করতে পারেনি। আমার 2টা মেয়ে সেখানেই মারা যায়। আমি চেষ্টা করেছি অনেক, হসপিটালে নিয়েছে, কিন্তু কি আমার মেয়েগুলোকে ফিরিয়ে দিতে পারেনি। নিতু সবার বড় ছিল, ও একটু বুঝতো সব। ও আমাকে বলেছিল ও হারিয়ে যাবে না, কিন্তু ও হারিয়ে গেল। অয়ন চোখ বন্ধ করলো, সাথে সাথেই তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। কয়েকদিন আগে আমার মেয়েটা সুইসাইড করেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। যে হাতে ওদের বড় করেছে সেই হাতে ওদের বিদায় দিতে হয়েছে। তুই বল, আমি কিভাবে ওদের ছেড়ে দিতাম? ওরা তো ফুলের মতো নিষ্পাপ ছিল, ওরা শুধু বাঁচতে চেয়েছিল, কিন্তু এই জানোয়ারগুলো তাদের সেটুকুও থাকতে দেয়নি। এখন বলতো, আমি ওদের মেরে ভুল করেছে? আহি যেন বরফ হয়ে গেল, একদম স্থির, চোখ খোলা কিন্তু দৃষ্টি ফাঁকা। সে কিছুই জানতো না, কিছুই না। আর না জেনেই সে অয়নকে দোষী বানিয়ে ফেলেছিল। একটা মুহূর্তে নিজেকে সবচেয়ে প্রিয় মানুষটাকে ভয় পেতেই শুরু করেছিল। অয়ন আবারও বলল, আমি ওদের বলেছিলাম আমার মেয়েদের ফিরিয়ে দিতে, কিন্তু ওরা পারেনি, তাই আমি ওদের বাঁচতে দেইনি। এবার আমার মেয়েগুলো নিশ্চয়ই খুশি হবে, তাদের বাবাই তাদের কথা রেখেছে। আহির চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে, তার বুকটা ভারী হয়ে আসছে। সে এখনো ভাবেনি এই মানুষটার ভিতরে এতটা কষ্ট লুকিয়ে আছে। ধীরে, খুব ধীরেই সে বলল, আপনি পুলিশের কাছে যেতে পারতেন। অয়ন হালকা তাচ্ছিল্যের হাসি দিল। পুলিশ পুলিশ বড় মাপের লোকদের দোষ দেখে না, ওরা খুঁজবে কিভাবে? ওটা আমার মেয়েগুলোকে দোষ দিল, বলল ওরা নাকি কত রুশকে দিয়েছে। আমার ছোট্ট ছোট্ট মেয়েগুলা, যাদের কিছু বোঝেরই বয়স হয়নি, তাদেরকে দোষী বানালো। তাই ওদেরও আমি ছাড়িনি। যে আমার মেয়েদের দিকে আঙুল তুলবে সে বাঁচার অধিকার রাখে না। হঠাৎ অয়ন নরম হয়ে গেল, আহির হাত শক্ত করে ধরে ফেলল। চোখে ভয়, হারানোর ভয়। সে আকুতি স্বরে আওড়ায়, পাখি প্লিজ, আমাকে ভুল বুঝিস না। আমি তোকে কখনো আঘাত করবো না, তুই তো আমার প্রাণ, আমি তোকে ভালোবাসি। তাহলে তুই কিভাবে ভাবলি আমি তোকে মেরে ফেলবো? আহি চুপ, তার চোখে অপরাধ বোধ জমেছে। অয়ন ধীরে বলল, আমি তোকে সব বলতাম, সময় মতো সব জানাতাম, কিন্তু তুই তার আগে আমাকে ভুল বুঝলে। আর সাদিকের সাথে আমার কোনো রিলেশন ছিল না, শুধু ওর বাপ আর ভাইকে খুঁজে বের করার জন্য ওর সাথে একটু কথা বলেছে। আহি নাক ছিটকিয়ে বলল, সদিকার সাথে আমার কোনো রিলেশন নেই, কিন্তু তাকে জড়িয়ে ধরতে আমার সেই লাগে সেই। অয়ন ফিক করেই হেসে দিল, সাথে সাথেই আহির হাসি উঠে গেল। মুহূর্তেই অয়ন আবার মুখ ভার করে আওড়ায়, আমি কখন ধরলাম? হে মেয়ে নিজের নির্লজ্জের মতো আমাকে জড়িয়ে ধরলো, এখন আমি কি করব? পরক্ষণে আহি দাঁতে দাঁত চেপে বলল, আপনিও ধরতেন, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? ছি বউ, পচা কথা বলিস না। আমার ঘরে বউ আছে, 2 দিন পর বাচ্চা হবে, তারপর বাপ হব, তারপর দাদা নানা, তারপর। চুপ করুন বেহায়ালো, লজ্জা শরমের মাথা খেয়েছেন? অয়ন দুষ্টু হাসল, তারপর মিনমিন করে বলল, আর একটু বেহায়া হব বউ, 2 দিন সভ্য ছিলাম, এবার একটু বেহায়া হলে ক্ষতি কি? এই বলেই অয়ন ধীরে ধীরে আহির কোমর আঁকড়ে ধরল। আহি ছটফট করে বলল, অয়ন ভাই না প্লিজ, এখন দুপুর। সো হোয়াট, দুপুর হলে কি রোমান্স করা বারণ নাকি? শোন, দিন রাত পরিশ্রম করলেই সফল হতে পারবো, নয়তো এই জন্ম বাপ ডাক শুনতে পারবো না। আর বেশি চিৎকার করিস না বউ, রুমটা মোটেও সাউন্ডপ্রুফ নয়। দেখতেই 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ অয়ন আহির থেকে এক মুহূর্তের জন্য দূরে যায়নি। সারাক্ষণ আহির আঁচল ধরে তার সঙ্গেই সঙ্গেই হেঁটে বেড়াচ্ছে। কেউ কিছু বলার চেষ্টা করলে অয়ন ধীরে ধীরে ঝগড়া শুরু করে দিত। আজ আহি সদ্য শাওয়ার নিয়ে বের হলো, আর অয়ন সাথে সাথেই তার ওড়নার আঁচল ধরে পিছন পিছু ঘুরছে। আহি বিরক্ত হয়ে চোখ মুখ কুচকিয়ে বলল, এ আপনার লজ্জা করে না? সারাদিন বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়ান। অয়ন হেসে জবাব দিল, না বউ, একটু লজ্জা করে না, বরং তোকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করছে। এখন ইচ্ছে করছে ভীষণ, তুই জাস্ট হ্যাঁ বল, আমি ভালোবাসতে শুরু করি। আহির সাথে সাথে চেঁচিয়ে উঠল, মেরে তক্তা বানিয়ে ফেলবো বদলোক একটা, মুখে লাগাম দিন বেহায়া। লাগাম দিতে পারবো না বউ, বিয়ে করেছি মুখ বন্ধ করার জন্য নয়। আহি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর অয়ন পিছু পিছু তার পেছনে চলল। আহি যেখানেই থেমে গেল, অয়নও সেখানেই থেমে গেল। হঠাৎ আহি থেমে কোমরে হাত গুজে কর্কশ কণ্ঠে বলল, আপনি হসপিটালে যাবেন কবে? আপনাকে আর সহ্য হচ্ছে না আমার। অয়ন নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আওড়ালো, আর যাবো না। যাবো না মানে? যাবো না মানে না,
ডক্টর ডক্টর বাদ, এই ডক্টর হওয়ার চক্করে বউকে টাইম দিতে পারি না। তাই ভাবছি আদিলের সঙ্গে ব্যবসার কাজে লেগে পড়ব। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা থেকে আর যাব না। আহি অবাক হয়ে বলল, ফাজলামো করছেন? ডক্টর হওয়া আপনার স্বপ্ন ছিল, আর যখন স্বপ্ন পূরণ হলো তখন বলছেন এই পেশা ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দেব। সবার আগে বউ, তারপর স্বপ্ন। আমার টাইম লাগবে না, তবু আপনি হসপিটালে যান। হুম। অয়ন প্রথম ভুল দ্বিতীয়বার করে না, তোকে ছেড়ে। কিন্তু সেই কথা শেষ হওয়ার আগেই আহি 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে দৌড়ে চলে গেল নিজের রুমে এবং বেসিংকে গড়গড় করে বমি করতে শুরু করলো। অয়ন আহির এমন আচরণ দেখে তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। সে দৌড়ে এগিয়ে গেল আহির পাশে দাঁড়িয়ে রইল এবং ভ্রু কুচকিয়ে বলল, পাখি, কি হলো তোর? তুই বেঁচে আছিস তো? কিছু সময় পর আহি আগের তুলনায় স্বাভাবিক হলো। তার দাঁতে দাঁত পিষে কটমট করে আওড়ায়, বাঁচবো কেন? আমি মরে গেছি। বমি করলে মানুষ মরে যায়, তাই আমিও নাচতে নাচতে মরে গেছি। এই বালকে ডক্টর কে বানিয়েছে? কি হলে মানুষ মরে সেটাও জানে না, থুর শালা। আদিল বিছানায় বসে আছে, কানে হেডফোন গুজে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। ওদিকে মাহি পা টিপে টিপে দরজার সামনে এসে দাঁড়ায়। সে এতটাই চুপচাপ এসেছে, নিজের নিঃশ্বাসের শব্দটাও যেন চাপা দিয়ে রেখেছে। কিন্তু হঠাৎই আদিল না তাকিয়ে বলে উঠল, কুইং, এখানে আয় তো। মাহি থমকে গেল, চোখ বড় বড়। সে তো কোনো শব্দই করেনি, তাহলে বুঝলো কিভাবে? গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে। আদিলের সামনে দাঁড়াতেই হঠাৎ একটা টানি তাকে নিজের কোলে বসিয়ে নিল। মাহি প্রথমে একটু ভয় পেলেও পরক্ষণেই নিজেকে সামনে নিল। আদিল হেডফোন খুলে তার দিকে তাকালো। মাহি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। আদিল ভ্রু কুচকিয়ে বলল, কি প্রবলেম? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? মাহি ধীরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি এসেছি? আমি তো কোনো শব্দ করিনি। আদিল মুচকি হাসল। তার দিকে ধীরে ধীরে ঝুঁকে কপালে একটা নরম চুমু দিল। তারপর নিচু স্বরে বলল, ভালোবাসা বুঝিস? বুঝবো না কেন? তাহলে বলতো, ভালোবাসা বেশি প্রখর নাকি আসক্তি? মাহি থেমে গেল, চোখ নামিয়ে কিছুক্ষণ ভাবল, কিন্তু উত্তর খুঁজে পেল না। তবুও আত্মবিশ্বাস নিয়ে বলল, ভালোবাসা, তাই না? আদিল হালকা হাসলো। ধীরে ধীরে তার নাকের সাথে নিজের নাক ছুঁয়ে ফিসফিস করে উঠল, হুম, আসক্তি বেশি প্রখর। ভালোবাসা অনেক সময় ক্ষণিকের হয়। যেমন ছোট বাচ্চা ছোট থাকতে মা ছাড়া কিছুই বোঝে না, মাই তার পৃথিবী। কিন্তু সময় বদলায়, একদিন সে সন্তানে মাকে বোঝা মনে করে। কিন্তু আসক্তি সেটা ভিন্ন। একজন মানুষ নেশায় আসক্ত হলে সে জানে এটা তাকে শেষ করে দেবেই, তবুও ছাড়তে পারে না। তুই আমার জন্য ঠিক তেমন নিশাময় আসক্তি। তুই আমার। এই আসক্তির থেকে আমি চাইলেও আর বের হতে পারবো না। তাই তোর শব্দ না পেয়েও তোকে অনুভব করতে পারি। তুই কোথায় আছিস? মাহির বুকের ভেতর কেমন যেন ধুকধুক করছে। এই কথাগুলো ভালোবাসার থেকেও ভয়ঙ্কর, কারণ ভালোবাসা মানুষকে বাঁচায়, কিন্তু আসক্তি মানুষকে নিজের ভেতরেই বন্দি করে ফেলে। কিন্তু মাহি থেমে রয় না, বরং উল্টো চোখ মুখ কুচকে ঠোঁট বাঁকিয়ে বলে, আমি এগুলো শুনতে চাই না। আদিল ভ্রু কুচকে তাকালো, ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তাহলে কি শুনবেন ম্যাডাম? মাহি এবার গম্ভীর মুখেই তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, বিয়ের আগে কখনো বলেননি আমায় ভালোবাসেন, এমনকি বিয়ের পরও বলেননি। আজকে বললেন, সরাসরি বলবেন। মাহি, আমি তোকে অনেক 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 ভালোবাসি। আদিল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে বলল, মুখে বললে কি ভালোবাসা হয়ে যায়? মুহূর্তেই মাহি অভিমানী আদিলের গলা জড়িয়ে ধরল। এত কথা শুনতে চাই না। আপনি বলবেন মানেই বলবেন। কুইং, আপনি ভালোবাসি বলবেন না প্লিজ। ভাইয়া সব সময় আহিরকে ভালোবাসি বলে, আর আপনি আমাকে একটুও বলেন না। আজ একটু বলেন না। আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ প্লিজ। আদিল একটু থামলো, তারপর ধীরে ধীরে ঝুঁকে এলো তার দিকে। মাহির কোমর জড়িয়ে তাকে নিজের সাথে আরও কাছে টেনে নিল। তার কণ্ঠ গভীর হয়ে উঠল, ভালোবাসি কুইং, তোকে অনেক অনেক বেশি ভালোবাসি। চাঁদ সূর্য যেমন সত্য, তোর প্রতি আমার ভালোবাসাটাও তেমন সত্য।
তুই আমার মনের রানী, আমার মাহি কুইং, আমার হৃদয়ের রাজরানী। অসম্ভব ভালোবাসি তোকে মাই কুইং। কথাগুলো শুনেই মাহির চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির দিকে তাকিয়ে আদিল কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল। সেই যেন সময় থমকিয়ে গেছে। হঠাৎ করেই সে ঝুঁকে পড়ে মাহির ঠোঁটের আলতো করে কয়েকটা চুমু এঁকে দিল। মাহি লজ্জায় লাল হয়ে গেল, মুখ লুকিয়ে ফেলল আদিলের বুকে। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। তারপর মাহি ধীরে ধীরে মাথা তুলে নরম স্বরে বলল, আদিল ভাইয়া, হুম? একটা গুড নিউজ আছে। আদিল চমকে উঠল, চোখ বড় বড় করে তাকালো। এত তাড়াতাড়ি? মাহি মুচকি হাসলো, চোখে দুষ্টুমি নিয়ে বলল, জানেন কি গুড নিউজ? তুই না বললে আমি জানবো কিভাবে? আমি নিজেও তো আজকে জানলাম। তাহলে বল শুনি। মাহি একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আপনি মামা প্লাস চাচ্চু হতে যাচ্ছেন, আর আমি ফুপ্পি প্লাস মামি। হোয়াট? আমি তো ভাবছিলাম আমি বাবা হতে যাচ্ছি। সাথে সাথেই মাহি তার দিকে কিল ঘুষি বসিয়ে দিল। অসভ্য লোক। আদিল হেসে তাকে আবার জড়িয়ে ধরল। আরে মজা করছিলাম জান। তুই এখনো এতটা বড় হয়ে যাসনি যে আরেকজনকে সামলাতে পারবি। আগে আমাকে সামলাতে শিখ, তারপর এসব নিয়ে চিন্তা করব। মাহি গাল ফুলিয়ে বলল, এত পরে? তোর এখনই চাই? হুম। আদিল মাথা নেড়ে হেসে বলল, বললেই হবে না কুইং, তোর আরেকটু টাইম লাগবে। তারপর তোর সব ইচ্ছে পূরণ করব, কথা দিলাম। আমি তো বড় হয়ে গেছি। তাছাড়া আহির আর আমি তো সেম বয়সী। ও যদি মা হতে পারে তাহলে আমি কেন পারবো না? আদিল এবার তার মুখ নিচের দিকে ঘুরিয়ে গভীরভাবে তাকালো। আমি কি বলেছি তুই পারবি না? পারবি, তুই অবশ্যই পারবি, কিন্তু একটু সময় পরে। ও হয়তো তোর মতো, কিন্তু ও অয়নকে সামলাতে পারে। মাহি গাল ফুলিয়ে বলি, আপনি আমাকে সামলাতে পারেন না। আদিল মুচকি হেসে মাথা নাড়ালো। আমি সেটা বলিনি কুইং, তবে তোর আরেকটু টাইম লাগবে। আমার দেওয়া যন্ত্রণাগুলো যেদিন পুরোপুরি সহ্য করতে পারবি, তারপর আমরা এইসব নিয়ে ভাবব। তাছাড়া একসাথে দুইটা বেবি এলে কাকে রেখে কাকে ধরবে বলতো? আগে বনুর হোক, তার কিছুদিন পর আমরা নেব, পাক্কা প্রমিস। মাহির চোখ ঝলমল করে উঠল। সত্যি তো? আদিল আলতো করে তার কপালে চুমু দিয়ে বলল, একদম সত্যি। মাহি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে আপনি বসুন, আমি আসছি। কথা শেষ করতেই আদিল তড়িঘড়ি করে তার হাতটা আঁকড়ে ধরল। কোথায় যাচ্ছিস? ননদিনীর কাছে। আদিল ভ্রু কুচকিয়ে বলল, এই রাতের বেলায় যেতে হবে নাকি? আপাতত আমাকে একটু টাইম দে, কালকে যতই খুশি গল্প করিস বনুর সাথে। মাহি ঠোঁট বাঁকিয়ে বলল, সরুন তো, আমি আহিরের কাছে গিয়ে মা হওয়ার অনুমতি কেমন? পেটে বেবি থাকলে কেমন লাগে? বেবিটার অনুভব করা যায়। তার চোখে তখন কৌতূহল, আনন্দ আর এক অদ্ভুত মায়া মিশেছিল। আদিল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর নরম স্বরে বলল, যেতেই হবে। আদিল তার বাধা দিল না। মনের ভেতর হালকা হাসি ফুটে উঠল। মেয়েটা কত ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়। তার প্রতিটা কথা, প্রতিটা অনুভূতি কত মন দিয়ে শোনে। এই জিনিসটাই আদিলের সবচেয়ে বেশি ভালো লাগে। মাহি দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু কয়েক কদম যেতেই আবার থেমে গেল, যেন হঠাৎ কিছু মনে পড়েছে। সে দ্রুত ঘুরে আবার আদিলের কাছে ফিরে এলো। শুনেন। বল কুইং। মাহি একটু কাছে সে গলা নিচু করে বলল, আপনি যে মামা হবেন এটা কিন্তু ভাইয়াকে বলবেন না, কেমন? আদিল অবাক হয়ে ভ্রু তুলল। বাট হয়? মাহি চারপাশে তাকিয়ে আরও নিচু স্বরে বলল, আহি কনসেপ্ট করছে এটা আপনি আর মন ছাড়া কেউ জানে না। আহির ভাইকে সারপ্রাইজ দিতে চায়, সো আপনি মুখ বন্ধ রাখবেন, মনে থাকবে তো? আদিল মুচকি হেসে মাথা নেড়ে বলল, ওকে মহারানী, আপনার আদেশ করবার আর আমি শুনবো না, এটা কি কখনো হয়? মাহির মুখে সঙ্গে সঙ্গে একগাল হাসি ফুটে উঠল। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সে দরজা খুলে বেরিয়ে গেল। আদিল কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, এবং এই দৃশ্য দেখেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। অয়ন ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে আসছিল।
আজ আর তার বাসায় ফেরার কথা ছিল অনেক আগে, কিন্তু আশ্রমে যাওয়ার কারণে বেশ দেরি হয়ে গেছে। তার জানা মতে তার দোয়েল পাখি নিশ্চয়ই এখন গভীর ঘুমে বিভোর। সে আস্তে করে দরজা খুলে কোটি কোটি পায়ে রুমে ঢুকলো। ভিতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। রুমটা অন্ধকার। অয়ন ভ্রু কুচকে লাইট অন করলো। আলো জ্বলতে চারপাশে চোখ বুলালো, কিন্তু কোথাও আহিনি। তার বুকটা ধক করে উঠল। সে দ্রুত বিছানার পাশে গেল। তারপর বাথরুম, বেলকনি, পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু আহি নেই। হঠাৎ তার চোখ পড়ে বিছানার উপর রাখা একটা ছোট্ট চিরকুটে। অয়ন সেটা তুলে নিল। কাগজটা খুলতেই ছোট করে লেখা, অয়ন ভাই, বিছানার উপর আপনার জন্য পাঞ্জাবি রেখে এসেছি। শাওয়ার নিয়ে ওই পাঞ্জাবিটা পরে তাড়াতাড়ি ছাদে চলে আসুন। আমি অপেক্ষা করছি আপনার জন্য। চিঠিটা পড়তেই অয়নের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। পরক্ষণেই তার চোখ চলে গেল দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। আজ তাদের বিবাহ বার্ষিকী। এক মুহূর্তের তার মুখের হাসিটা মিশে গেল হালকা অপরাধ বোধে। সে ভুলে গেছে, কিন্তু আবারই ভাবল না, যদি সত্যি আহি অভিমান করত তাহলে কি এমন আদুরেই চিরকুট লিখত? তার বুকটা নরম হয়ে গেল। সে আর এক মুহূর্তও দেরি করলো না। তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। মাত্র 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বিছানার উপর রাখা সবুজ রঙের পাঞ্জাবিটা হাতে তুলে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল তার পাখি সব কিছু কত যত্ন করে ভাবে। পাঞ্জাবিটা পরে নিয়ে সে ক্যাবিনেট খুলল। ভিতর থেকে একটা ছোট্ট বক্স বের করলো। গত সপ্তাহেই কিনেছিল। আজকে যেহেতু স্পেশাল কিছু কেনা হয়নি, তাই এটা আজকেই দেবে। মুখে হালকা হাসি নিয়ে বক্সটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ছাদের দরজার সামনে এসে থেমে গেল অয়ন। দরজাটা ভিতর থেকে বন্ধ। সে 2-3 বার হালকা করে নক করতেই দরজাটা খুলে গেল। আর দরজা খুলতেই অয়ন যেন স্তব্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে আহি, সবুজ শাড়ি দিয়ে মোড়া, একদম তার স্বপ্নের মতো। চুলগুলো খোলা, হালকা সাজ, চোখে এক রাশ ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা, সে অয়নের জন্য একই রঙের পাঞ্জাবি বেছে রেখেছে। মুহূর্তটা যেন থেমে গেল। অয়ন কিছু না ভেবেই তাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। তার বুকের ভেতর যেন জমে থাকা সব ক্লান্তি, সব অপরাধবোধ গলে গেল এই এক আলিঙ্গনে। সে ভেবেছিল আহি হয়তো অপমান করেছে, কিন্তু এখানে তো অভিমানের ছায়াও নেই, আছে শুধু ভালোবাসা। আহি হালকা ছটফট করে বলল, অয়ন ভাই, আমি অভিমান করিনি, প্লিজ সরি বলা দরকার নেই। অয়ন তার কথা শুনে ফিক করেই হেসে দিল। আহিও খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে অয়নের হৃদয় হালকা হলো। সে ধীরে ধীরে অয়নের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে লাজ, ভালোবাসা আর এক রাশ আদরে আবদার মিশেছিল। তারপর নরম কণ্ঠে বলল, অয়ন ভাই, আমায় কোলে নিয়ে দোলনায় গিয়ে বসুন না। অয়ন একটু দেরি করলো না। আজকের রাতটা তার কাছে অন্যরকম। আজ সে তার অর্ধাঙ্গিনীর কোনো আবদারি ফিরিয়ে দেবে না। সে আলতো করে আইকে কোলে তুলে নিল। খুব যত্ন করে, খুব সাবধানে তার নিজের পৃথিবীটাকে বুকে তুলে নিয়েছে। তারপর দোলনার দিকে গিয়ে বসে পড়ল। দোলনাটা আস্তে আস্তে দুলতে শুরু করলো। চারপাশে হালকা ঠান্ডা বাতাস বইছে। সেই বাতাস এসে দুজনের গায়ে ছুঁয়ে যাচ্ছে। আকাশে তারার মেলা, আর নিচে দুটো ভালোবাসায় ডুবে থাকা মানুষ। মুহূর্তটা যেন গল্পের মতো। হঠাৎ অয়ন তার পকেট থেকে একটা ছোট্ট গিফট বক্স বের করলো। আহির দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর বলল, হ্যাপি অ্যানিভার্সারি বউ। আজ আমাদের সুখের সংসারের 1 বছর পূর্ণ হলো, কিন্তু অনেক অনেক সরি। আমি সত্যি ভুলে গিয়েছিলাম, আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারিনি। এই সামান্য গিফটটা নে পাখি, কাল থেকে তোর ইচ্ছে মতো শপিং করাবো, গড প্রমিস। আহির চোখ চকচক করে উঠল। আমার জন্য গিফট? একটু শিশুসুলভ উচ্ছ্বাস নিয়ে সে দ্রুত বক্সটা অয়নের হাত থেকে নিয়ে নিল। ধীরে ধীরে খুলল ভিতরে একটা সুন্দর গোল্ডের চেইন, আর তার সাথে ছোট্ট একটা লকেট। আহি কৌতূহল নিয়ে লকেটটা খুলতেই সে থমকে গেল। ভিতরে তাদের দুজনেরই ছবি একসাথে, এক ফ্রেমই বাঁধা। মুহূর্তে তার চোখ ভিজে উঠল খুশিতে। সে আর নিজেকে সামলাতে পারল না। ঝট করে অয়নকে জড়িয়ে ধরল। তার গালে টুপটুপ করে কয়েকটা চুমু এঁকে দিল। অয়ন ভাই, এটা অনেক সুন্দর। তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল। অয়ন হালকা হেসে তাকে আরও শক্ত করে জড়িয়ে নিল। এই ছোট্ট গিফটটাই যেন তাদের ভালোবাসার প্রতীক, যেখানে কোনো আড়ম্বর নেই, আজ শুধু একে অপরকে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি। হঠাৎ আহি মিষ্টি কণ্ঠে বলে উঠল, অয়ন ভাই, এটা পরিয়ে দিন তো। অয়ন একটু দেরি করলো না। খুব যত্ন করেই চেনটা তার গলায় পরিয়ে দিল। লকেটটা ঠিক করে বসিয়ে দিতে দিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন নিজের ভালোবাসাটাকে সাজিয়ে দিচ্ছে। আহি লাজুক হাসে দোলনা থেকে নেমে গেল। তারপর নির্দিষ্ট জায়গা থেকে একটা প্যাকেট এনে অয়নের
হাতে ধরিয়ে দিল। অয়ন অবাক হয়ে পুরো কুচকিয়ে তাকালো। দোয়েল পাখি, এটা কি? তুই আমার জন্য গিফট এনেছিস? আমি তোকে স্পেশাল তেমন কিছু দিতে পারলাম না। আর তুই? আহি ঠোঁট ফুলিয়ে বলল, আমি আপনাকে গিফট দিয়েছি, আপনি খুশি হননি? এই পচা মেয়ে, এমন কথা বলিস কেন? আমি অনেক খুশি হয়েছি। এবার আয়, আমার পাশে এসে বস। আহি নড়ল না, বরং আরও একটু জেদি স্বরে বলল, আপনি আমার দেয়া গিফটটা খুলেও দেখবেন না? বউয়ের থেকে দৃষ্টি সরাতে পারছি না। গিফট কিভাবে খুলবো বল? গিফট পরে দেখব, আগে আমার দোয়েল পাখিটাকে মন ভরে দেখি। আজ আমার পাখিটা শাড়ি পরেছে, তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। আহি গাল লাল হয়ে উঠল, তবুও জেদ ছাড়ল না। খুলুন না গিফটটা। অয়ন একটু হাসলো। আচ্ছা আচ্ছা, ওয়েট। এক প্রকার বাধ্য হয়েই সে প্যাকেটটা খুলতে শুরু করলো। ভিতরে একটা কাগজের খাম। সে খামটা খুলে কাগজটা বের করলো, আর মুহূর্তেই থেমে গেল। তার চোখ স্থির হয়ে গেল সেই রিপোর্টের উপর। একবার রিপোর্টের দিকে তাকালো তো আরেকবার আহির দিকে। তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল, কথা হারিয়ে ফেলল সে। পরক্ষণেই হঠাৎ অয়ন ছট করে আহিকে কোলে তুলে নিল। তার কণ্ঠ কাঁপছে, চোখে অবিশ্বাস আর অগাধ আনন্দ। সে আহিকে নিয়ে ঘুরতে শুরু করলো চারিদিকে। পাখি, আমি বাবা হতে যাচ্ছি। বাবা? সত্যি পাখি? তার হাসি, তার চোখের পানি দুটোই একসাথে বের হয়ে আসছে। আহি লজ্জায় মুখ লুকিয়ে ফেলল তার বুকে। অয়ন থামছেই না, বারবার তাকে জড়িয়ে ধরছে, কপালিয়ে কালিয়ে ঠোঁটে চুমু এঁকে দিচ্ছে। অয়ন যেন আনন্দে নিজেকে সামলাতে পারছে না। তার কণ্ঠ কাঁপছে, চোখে অদ্ভুত এক উচ্ছলতা। আই এম সো হ্যাপি, আই এম রিয়েলি সো হ্যাপি। তুই আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখটা দিয়েছিস। আমি বাবা হব। বাবা, আমার ঘরে পূর্ণিমার চাঁদ আসবে। তার কণ্ঠে ছিল অবিশ্বাস, আনন্দ আর এক রাস স্বপ্ন। আহি হালকা ভয় মিশ্রিত হাসতে বলল, অয়ন ভাই, ছাড়ো না প্লিজ, পড়ে যাবো তো। অয়ন আরও শক্ত করে তাকে আগলিয়ে নিল। আমি থাকতে তোর কিছু হবে না পাখি। এরপর ধীরে ধীরে আহিকে কোল থেকে নামিয়ে দোলনায় বসালো। নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর আলতো করে মাথা নামিয়ে আহি পিঠে কান রাখলো। ফিস ফিস করেই বলল, আমার চাঁদ তোর পেটে বউ, ও কি তোকে খুব কষ্ট দিচ্ছে? একটু একটু। অয়ন সাথে সাথে আহির পেটে আলতো করে চুমু খেলো। তার কণ্ঠ হয়ে উঠল আরও নরম। আমার চাঁদ, মাম্মাকে একটুও কষ্ট দেবে না কিন্তু। তোমার পাপ্পার খুব শখের মানুষ সে। তাকে কষ্ট দিলে তোমার পাপ্পা কিন্তু তোমার সাথে কথা বলবে না। আহি খিলখিল করেই হেসে উঠল। তার হাসিতেই যেন চারপাশ পড়ে গেল। অয়ন উঠে এসে তার পাশে বসলো। আজ আহির মুখে এমন একটা আলো, যেন দূরের আকাশের চাঁদের জ্যোৎস্না নেমে এসেছে তার গালে। বউ, হুম? আমাদের বেবির কয়দিন? আহি একটু লাজুক গলায় বলল, 2 মাস। হোয়াট? তোর পেটে আমার চাঁদ 2 মাস ধরে আছে আর তুই আমাকে বললি না? আহি ঠোঁট ফুলিয়ে বলল, আপনি কি পাগল? আমি কিভাবে জানবো আপনার চাঁদ আমার পেটে 2 মাস না 2 বছর ধরে আছে? অনেক দিন ধরেই শরীর ভালো লাগছিল না, বমি বমি আসতো। তাই 2 দিন আগে একটা প্রেগনেন্সি কিট এনেছিলাম, সেখানে পজিটিভ আসে, তবুও বিশ্বাস হয়নি। তাই কাল মাহি আর মনকে নিয়ে হসপিটালে গিয়ে চেক করালাম। আর আজ যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম এই স্পেশাল দিনেই আপনাকে একটা স্পেশাল গিফট দিই। এবার বলুন তো, গিফটটা আপনার কেমন লেগেছে? অয়ন আর এক মুহূর্ত নিজেকে সামলাতে পারল না। সে ঝট করে আহিকে নিজের বুকে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনোদিন ছাড়বে না। তার কণ্ঠ ভেঙে গেল আবেগে। তোকে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমি আজ কতটা খুশি। আমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ সুখটা অনুভব করছি পাখি। তার বুকের ভেতর ধুকপুক করছে নতুন এক অনুভূতি। একজন প্রেমিক থেকে, একজন স্বামী থেকে আজ সে একজন বাবা হতে চলেছে। ভালোবাসি বউ। অয়নের কণ্ঠ ছিল এক ধরনের আদর, যেন প্রতিটা শব্দে ভালোবাসা গলে পড়েছে। আহি ভ্রু তুলে মুচকি হেসে জিজ্ঞেস করল, কতটা ভালোবাসেন? অয়ন একটু ঝুঁকে তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে গভীরতা। অগণিত। তোকে অনেক 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 ভালোবাসি। যে ভালোবাসা কোনো শেষ নেই, কোনো হিসেব নেই, যে ভালোবাসা কখনো ফুরাবে না, ঠিক ততটাই ভালোবাসি তোকে। আহির চোখে চিকচিক করে উঠল অশ্রুতে, কিন্তু ঠোঁটে ফুটে উঠল সবচেয়ে মিষ্টি হাসি। আমিও আপনাকে অসম্ভব ভালোবাসি মিস্টার আদনান শেখ অয়ন। অয়ন হেসে উঠল, তার কণ্ঠে দুষ্টুমি মিশে গেল। ইয়েস, মিসেস আদনান শেখ অয়ন। এবার বলেন, আপনি আমার থেকে কী গিফট চান? আকাশের চাঁদ সূর্য বাদে যা চাইবেন আজ আমি আপনার পায়ের সামনে এনে দেব। শুধু একবার বলুন, কে চান আপনি? আহি ধীরে ধীরে তার গলা জড়িয়ে ধরল, মুখটা একটু তার বুকে গুজে মিষ্টি হেসে বলল, আমার আর কিছুই চাই না,
শুধু আপনি আমাকে অনেক 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 ভালোবাসবেন, ব্যাস এতটুকুই চাই আমার। আর আমি ছাড়া আর কারোর প্রতি আসক্ত হবেন না, মনে থাকবে। অয়ন তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর গভীর ভালোবাসায় ভরা কণ্ঠে বলল, তুই নামক নেশামে আসক্তি থেকে কার সাধ্যি আছে অয়নকে সরায়? ওই উপরওয়ালার সাক্ষী, আমি তুই ছাড়া আর কারো নেশে আসক্ত হব না। সারা জীবন শুধু তোর এই নেশাময় আসক্তিতে ডুবে থাকবো। তোর প্রতি আমার ভালোবাসা কোনো দিন ফোরাবে না। এইরকম নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে আমাদের স্টোরি অফ মুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।